নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। সেদিন অফিস শেষ করে ফাইলপত্র গুছিয়ে সবে বের হতে যাব, হঠাৎ কালু আর ফটিক এসে বলল, স্যার বলছি আজ একবার মিত্তির বাড়িতে যেতেই হবে। সন্ধ্যা 6টার মধ্যে চলে আসবেন কিন্তু। আমি যেতে পারবো কি না পারবো সে প্রশ্নে না গিয়ে একেবারে হুকুম শুনিয়ে দিয়ে ঝড়ের মতোই বেরিয়ে গেল। কালু আর ফটিক যখন এইভাবে হুকুম জারি করে তখন তার একটাই অর্থ হয়, বুঝতে হবে মিত্তিরবাবুর বাড়িতে আজ সান্ধ্য আড্ডা হবে, আর সেই আড্ডার মধ্যমণি হল আমাদের ভেদু। আমি কোয়ার্টারে ফিরে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে দুটো বিস্কুট চেবাতে চেবাতে হাজির হয়ে গেলাম মিত্তিরবাবুর বাড়িতে। আজ সান্ধ্য আড্ডা যখন, তখন এখানেই বিকেলের টিফিন, চা এইসব পাওয়া যাবে। কিন্তু আজ এখানে এসে দেখলাম পরিবেশ খুব গম্ভীর। মিত্তিরবাবু, চৌধুরীবাবু এরা সবাই এসে হাজির হয়ে গেছেন, কিন্তু ভেদুর এখনো কোনো পাত্তা নেই। আমি খানিকটা অবাক হয়ে বললাম, আজ ভেদু আসবে না? তাহলে এই জরুরি তলব কেন? মিত্তিরবাবু গলা ঝেড়ে বললেন, মানে ওই আসবে মানে আসার তো কথা, কি যে হয়েছে সেটা তো ঠিক বুঝতে পারলাম না। আমি হাট থেকে বাজার করে ফিরছিলাম, তো আমার সাথে ভেদুর দেখা হলো। দেখি তার কপালে ভাঁজ, কি যেন চিন্তা করছে। আমি বললাম, আরে ভেদু যে, কি ব্যাপার, কি এত ভাবছো? তা নতুন কোনো ডাকিনী যোগিনীর পাল্লায় পড়লে নাকি? তা সে অমনি কেমন যেন কাতর গলায় বলল, মিত্তির মশাই, আজ আপনাদের আমার খুব দরকার। আমি সন্ধে আপনার বাড়ি যাবক্ষণ, আপনি সকলকে একটু থাকতে বলবেন। তা আমি তাকে জিজ্ঞাসা করেছিলুম, বলি ব্যাপারখানা কি? এই যে দেখি উল্টো রামায়ণ, এতকাল ধরে বিপদে আপদে তো তুমি আমাদের পাশে দেখেছো, এখন আবার আমাদের সাহায্য চাইছো, এই কি ব্যাপার বলো তো? সে আর তেমন কিছু বললে না, বললে, আপনি সকলকে আসতে বলুন, সকলের সামনেই বলবো। তা আমি সকলকে আসতে বললুম, কিন্তু যার জন্য এত কাণ্ড তারই তো দেখি কোনো পাত্তা নেই। এদিকে চিন্তায় চিন্তায় আমার পেটের ভেতর কেমন যেন এই কপ 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 করছে। সেটাই তো ব্যাপার, এতদিন আমরাই ভেদুকে ধরে ধরে আনতাম তার কাছ থেকে গল্প শুনবো বলে, আর আজ দেখি ভেদুই আমাদের খুঁজছে। চৌধুরীবাবুর গলাতেও কেমন যেন চিন্তার সুর। আমরা এসব নিয়ে আলোচনা করছি এমন সময় দরজার বাইরে শোনা গেল বাজখাই গলায় এক ভয়ানক চিৎকার, জয় বম তারক বম, জয় বম। এই তো ভেদু এসে গেছে, যাক বাবা, বাঁচা গেল। মিত্তিরবাবু হাত জোর করে কপালে হাত ঠেকালেন। ভেদু ঘরে ঢুকতেই আমরা তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম, যেন সে এক্ষুনি হুড়মুড় করে গল্প বলতে শুরু করবে। কিন্তু মিত্তিরবাবু বোধ হয় ঠিকই বলেছিলেন, ভেদুকে আজ কেমন যেন অন্যরকম লাগছে। কপালে চিন্তার ভাঁজ, কাঁধ দুটো ঝুলে পড়েছে, হাতে পায়ে ধুলো মাখা, দেখে মনে হয় যেন কোথায় কোথায় কোনো পাহাড়ে জঙ্গলে ঘুরে বেরিয়েছে। মিত্তিরবাবু ভেদুর দিকে তাকিয়ে বললেন, এই ভেদু, এক কাজ করো, যদিও সন্ধে হয়ে গেছে তবু আগে একটুখানি স্নান করে আসো, যাও। আমি বরং একটু গরম জল করে দিতে বলি, দেখে তো মনে হচ্ছে বেশ কয়েকদিন তোমার নাওয়া খাওয়া জোটেনি। আগে পেটে কিছু দাও, তারপর সব কথা হবে। ভেদু খুব একটা আপত্তি করল না, দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। আমাদের আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেই হবে। ভেদু স্নান করে একটু সেদ্ধ ভাত খেয়ে বেশ আরাম করে বসল। এদিকে আমি আর থাকতে পারছিলাম না, তাই সকলকে ছাপিয়ে আমি আগ বাড়িয়ে বললাম, বলছি মানে কি হয়েছে বলো তো ভেদু? দেখে তো মনে হচ্ছে খুব বিপদে পড়েছ। ঠিকই ধরেছেন বিডিও স্যার, এবার সত্যি খুব বড় বিপদে পড়েছি। আসলে দুষ্ট ছল চাতুরিতে, দুর্ব্যবহারে মানুষ যত না বিপদে পড়ে, তার চেয়ে বেশি বিপদে পড়ে সাধু সন্তরা যখন বিপথে চলে। এবার আমার লড়াই কোনো অশরীরী প্রেতাত্মা কিংবা অলৌকিক জীবের সাথে নয়, এবার আমাকে লড়তে হবে এক অঘোরী সাধুর সাথে। আর তাই
আপনাদের সাহায্য লাগবে। আপনারা সাহায্য না করলে ওই সাধুকে আমি হারাতে পারবো না। মিত্তির মশাই গোল গোল চোখে তার দিকে তাকিয়ে বললেন, ও ঘড়ি সাধু বলো কি? সে তো খুব সাংঘাতিক ব্যাপার শুনেছি। নিজেদের মলমূত্র নাকি খেয়ে ফেলে তারা, মরার মাথার খুলিতে করে নাকি ওই কারণ বাড়ি খায়, পচা গলা মৃতদেহ খেয়ে ফেলে। তা এর সাথে আবার তোমার কি করে সাক্ষাৎ হলো? ঠিকই ধরেছেন। অঘরীরা মনে করেন সর্বত্র শিব বিরাজমান। নিজের মলমূত্র, পচা গলা, মৃতদেহ সবই শিব। তাই কোনো কিছুতেই কোনো ভেদাভেদ করেন না। আমরা শরীর আর শরীরের ভেতরে থাকা আত্মা দুজনেরই পুজো করি। এই যে মিত্তির বৌঠান আমাকে এক থালা সেদ্ধ ভাত খেতে দিল, তা সেই থালাটা যদি ভাঙা চোরা তোবড়ানো 7 দিনের না মাজা হতো তাহলে কি আমি খেতে পারতুম? কিন্তু আসল বস্তু তো ওই থালাটা নয়, ওই সেদ্ধ ভাতটা। ওটা তো পরিষ্কার, ওতে তো কোনো ময়লা নেই, তবু পারতাম না। কিন্তু অঘরীরা পারে। ওরা শুধু ওই সেদ্ধ ভাতটাকেই চোখে দেখে, কিসে দেওয়া হলো সেটা নজর করে না। মিত্তির মশাই ঢোক গিলে বললেন, বাবারে, অত কিছু বুঝি না। তা যেটা বলছিলাম, ব্যাপারখানা কি একটু খুলে বলো তো। ভেদুর কপালে আবার ভাঁজ পড়ে গেল। বেশ খানিকক্ষণ কি যেন চিন্তা করে সবটা গুছিয়ে নিয়ে সে বলল, এই দিন সাথে হলো আমি ছিলাম গোরখপুরের দিকে। উত্তর দিকের পাহাড়ে ঘেরা একটা গ্রাম। বহুকাল আগে একবার গিয়েছিলাম সে গ্রামে। তা তখন গ্রামটা অনেক সুন্দর ছিল, লোকজন হাসি খুশি, সবসময়ই যেন গ্রামে কোনো উৎসব চলছে। কিন্তু এবারে গ্রামটায় গিয়ে খুবই হতাশ হলাম। আমার সেই চেনাশোনা গ্রামটা যেন আর নেই। সব কিছু কেমন যেন বদলে গেছে। ওপর ওপর তো আর কিছু বোঝা যায় না। গায়ের বাইরের লোককে কেউ খুব একটা কিছু বলতেও চায় না। তবে দিন কয়েক থাকার পরেই বুঝলাম গায়ের লোক বিপদে পড়েছে। কোনো কারণ ছাড়াই রাতের বেলা কিছু কুমারী মেয়ে উধাও হয়ে যাচ্ছে। বন্ধ ঘরের মধ্যে থেকেই ঘুমের মধ্যে তারা হাপিস হয়ে যাচ্ছে। দিব্যি হাসি ঠাট্টা মজা করে ঘুমোতে যাচ্ছে, অথচ হঠাৎ দেখে সে নেই। নেই তো নেই, কোথাও নেই। সারা গ্রাম খুঁজে, গ্রামের আশেপাশে খুঁজেও মানুষটার কোনো হদিশ মেলে না। কোনো জন্তুও যদি তাকে টেনে নিয়ে যায় তবে সে তো আর জামা কাপড় শুদ্ধ গিলে খাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তাই হচ্ছে। যে যাচ্ছে তার জামা কাপড়ের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। লোকে পুলিশে খবর দিয়েছে, থানার বড়বাবু বার পাঁচে ঘুরে গেছে গ্রামটা, কিন্তু কিচ্ছু হয়নি। এসব গ্রামের খবর আপনাদের নতুন করে আর কি বলবো। চোর জোচ্চোর খুনি ডাকাত সবাইকে মেরে ধরে আত্মরা করে দারোগার পায়ের কাছে দিয়ে এলে তবে যদি কোনো কাজ হয়। তা অবশেষে একদিন অবশ্য সত্যিই এমনটা হলো। নবকুমার চাটুর্য নামের একটা 20-22 বছরের ছেলে একদিন ওই ধরা পড়ল গ্রামবাসীদের ফাঁদে। ছেলেটাকে একেবারে হাতে নাতে ধরলো সবাই। হরিমতি নামের এক গরিব বিধবার মেয়েকে রাতের বেলা তুলে নিয়ে যাচ্ছিল সে। গাঁয়ের 2জন মানুষ ওই পথ ধরে যাচ্ছিল, চোখে পড়ে যায়। আর উপায় নেই, সবাই মারতে মারতে ওই আদমরা করে দিয়ে আসে থানায়। দারোগা মশাইও কোনো দিকে না তাকিয়ে দিল একখানা কেস ঠোকে। এর 2 দিন বাদে আমি বসেছিলাম এক গাছতলায়। দেখি দূরে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কেমন যেন একটা ইতস্তত ভাব। বারবার ভাবছে আসবে, কিন্তু তবু কাছে আসতে পারে না। মনের মধ্যে কিসের যেন একটা সংশয়। আমি কিছুক্ষণ অপেক্ষা করে নিজেই এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তুমি কিছু বলবে মা?
মেয়েটা তাও খানিকটা ইতস্তত করে বললে, তুমি ওকে বাঁচাতে পারবে? ও ভীষণ কষ্ট পাচ্ছে। ও কিন্তু কিছু করেনি, আর যদিও কিছু করে থাকে তার জন্য ও কিন্তু নিজে দায়ী নয়। আমি আগামাথা কিছুই না বুঝে বললাম, মা, তুমি বরং এসে এই গাছতলায় একটু বসো, একটু শান্ত হও, তারপর না হয় বলো। মেয়েটি কোনো কথা না বলে এসে গাছতলায় বসল। বেশ কিছুক্ষণ ধরে মা পায়ের বুড়ো আঙুল ডান পায়ের বুড়ো আঙুলে ঘষতে লাগলো। নিজেকে একটু সামলে নিয়ে মেয়েটি এবার খুলে বলল, নবকুমারের সাথে আমার বিয়ে হওয়ার কথা, আমাদের আশীর্বাদ পর্যন্ত হয়ে গিয়েছিল। ওকে আমি ভালোবাসি। ও এমন কাজ করতেই পারে না। ও কিছু করেনি। শুনেছি নাকি আপনি গুণিন, অনেক অসাধ্য সাধন করেছেন। লোকে বলে কোনো অশরীরই নাকি আপনাকে ছুঁতে পারে না। ওকে আপনি বাঁচান। ছেলেটাকে এর আগে একবারের জন্য আমি এক ঝলক দেখেছিলাম, যখন ওকে সবাই মারতে মারতে ওই থানায় নিয়ে যাচ্ছিল, তখন চোখে পড়েছিল। ও পরিষ্কার করে না দেখতে পেলেও কিছু একটা গড়বড় আছে, সেইটা বেশ বুঝেছিলাম। বারবার মন বলছিল একটা কোথাও কিছু ভুল হচ্ছে, কিন্তু মানুষজন ছেলেটার উপর এতটাই ক্ষেপে আছে যে ওদের আটকাতে গেলে আমাকেই মেরে ধরে জেলে পুরে দিত। আমি বললাম, কি হয়েছে খুলে বলো তো মা, সবটা না বললে বুঝবো কি করে? আমার নাম জাগরি। আমার সাথে নবকুমারের বিয়ে হওয়ার কথা ছিল। প্রায় মাস দেড়েক আগে আমাদের আশীর্বাদও হয়ে গিয়েছে। তারপরেই একটা খুব খারাপ ঘটনা ঘটল। নবকুমার সদরে গিয়েছিল একটা কাজে। সেখান থেকে ফিরতে বেশ রাত হয়ে গিয়েছিল। আসার পথে অন্ধকারে দেখতে না পেয়ে একটা কালকেউটের লেজে পা দিয়ে ফেলে। সাপটা তখনই নবকুমারকে ছোবল মারে। এক ছোবলেই শেষ। ওর সাথে ওর এক বন্ধুও ছিল। সে তক্ষুনি হাসপাতালে নিয়েও গিয়েছিল, কিন্তু আর কিছুই করা গেল না। শেষ হয়ে গেল লোকটা। নবকুমারের বাবা নেই। বিধবা মা খুব কাঁদছিল ওকে বুকে নিয়ে। আমরা সবাই শ্মশানে গেলাম। সমস্ত আয়োজন শেষ, চিতা পর্যন্ত সাজানো হয়ে গেছে, অথচ কাকিমা কিছুতেই নবকুমারকে ছাড়তে চাইছেন না। বুকে আঁকড়ে বসে আছেন। ঠিক সেই সময় শ্মশান কাঁপিয়ে এক ভয়ানক চিৎকার শোনা গেল, আলাখ নিরঞ্জন। আমরা সবাই চমকে উঠলাম। দেখলাম এক কৌপিন পরা অঘরী হাতে একটা ছোট্ট ত্রিশূল নিয়ে হাজির হলো সেখানে। বাজখাই গলায় চিৎকার করে বলল, আরে মাই, বিশ্বাস রাখ, তোর বেটা মরেনি। আমি তোর বেটাকে জিন্দা করে দেব। আমরা যারা ওখানে ছিলাম কেউই না লোকটার কথা স্বাভাবিকভাবে বিশ্বাস করলাম না। এরকম আবার হয় নাকি? ডাক্তার বলে দিয়েছেন নবকুমার মারা গেছে, সে আবার কি করে বাঁচবে? কিন্তু কাকিমাকে সে কথা কে বোঝাবে? বিধবা মায়ের একমাত্র ছেলে, বেঁচে থাকার সম্বল। আর তাছাড়া সন্ন্যাসী এত দৃঢ়তার সঙ্গে বললেন কথাগুলো যে কাকিমার পক্ষে সেটা না মানা সম্ভব ছিল না। তিনি একেবারে সেই অঘরী সন্ন্যাসীর পায়ে পড়ে গেলেন। ঠাকুর, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর, তোমার দুটি পায়ে পড়ি, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও ঠাকুর। হ্যাঁ হ্যাঁ রে মাই, বাঁচাবো তো, বাঁচাবো বলেই তো আমি এসেছি নাকি। শোন, মরনে কে বাদ আত্মা শরীর ছেড়ে চলে গেলেও একেবারে ছেড়ে যেতে চায় না।
বিশেষত এমন জলদি সে যাদের মত আসে, যারা মৃত্যুর জন্য তৈয়ার হয়নি, অথচ अचानक মৃত্যু এসে জোড় করে তাদের শরীর আর আত্মাকে আলাদা করে দিয়েছে, তাদের আত্মা এত তাড়াতাড়ি শরীরের মায়া ত্যাগ করতে পারে না। এই শরীরের আশেপাশেই ঘুরতে থাকে। আমার সে শক্তি আছে আত্মাকে ধরে এনে আবার শরীরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, কিন্তু হ্যাঁ, এতে সময় লাগবে, আমার শক্তি ভি যাবে। তা আমি যে এত মুসিবত নেব, তার বদলে মে আমি কি পাবো? সন্ন্যাসী কথাটা বলেই কেমন অদ্ভুতভাবে হাসতে লাগলো। ওর চোখ দুটো অন্ধকারের মধ্যে চিতার আগুনের মতো জ্বলছিল। কাকিমার তখন কোনো জ্ঞান নেই। ছেলের শোকে বোধ বুদ্ধি সব হারিয়েছেন। তিনি সন্ন্যাসীর পায়ে মাথা ঠুকতে ঠুকতে বললেন, আপনি কি চান বলুন, আমি সব দিয়ে দেব। আমার যা আছে, জমি জমা, টাকা পয়সা সব দেব। আমি দৌড়ে দৌড়ে ভিক্ষা করে হলেও আপনার সব চাহিদা পূর্ণ করব। আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন আপনি। অঘরী শ্মশান কাঁপিয়ে হেসে উঠলেন। ছাই দিতে পারবি? চিতা কা গরম ভস্ম দে সকতি है तू? আবার হেসে উঠলেন সন্ন্যাসী। তারপর গলার স্বর নরম করে বললেন, টাকা পয়সা নিয়ে আমি কি করব? ও তো আমার কাছে ছাই আছে। আমি শুধু শুধু তোর ছেলেকে চাই। কাকিমা কি বুঝলো কে জানে, ঘাড় কাত করে বলল, হ্যাঁ বাবা, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। তারপর ও তোমার। তুমি ওকে দিয়ে যে কোনো কাজ করো, আমি বাধা দেব না। সন্ন্যাসী আবার হেসে উঠলেন, চিৎকার করে বললেন, অলখ নিরঞ্জন, ওকে আমি আমার ডেরায় নিয়ে যাচ্ছি। 3 দিন অবধি আমি ওর ওপরে বসে সাধনা করব। 3 দিন বাদে তোর ছেলেকে তুই ফিরে পাবি। আর কোনো কথা না বলে সন্ন্যাসী নবকুমারকে পাঁজা কোলা করে তুলে নিল। আশেপাশে যত গায়ের লোকেরা ছিল তারাও পিছু পিছু যেতে লাগলো। কাকিমাও ছুটে গেল সন্ন্যাসীর পিছনে। সন্ন্যাসী একবার পিছনে ফিরে তাকালেন। এত লোক তার পিছনে আসছে দেখে খানিকটা বিরক্ত হয়ে বললেন, कोई नहीं आएगा हमार পিছনে। আমি একান্ত মে সাধনা করব। গাঁয়ের লোকেরা সবাই থেমে গেল। কি করবে কিছুই ভেবে পেল না। কিন্তু কাকিমা তাও পিছনে পিছনে যেতে লাগলেন। সন্ন্যাসী থেমে গেলেন, আবার জিজ্ঞাসা করলেন, কিরে মাই, আমার ওপর বিশ্বাস নেই নাকি? আমি কি তোর বেটাকে খেয়ে নেব নাকি রে? কাকিমা খানিকটা থতমত হয়ে দাঁড়িয়ে গেলেন। তারপর আস্তে আস্তে বললেন, ও আমার একমাত্র ছেলে ঠাকুর। আমি তোমার ডেরায় যাব না বাবা, দূরে এক কোনায় বসে থাকবো। তোমার সাধনায় কোনো ব্যাঘাত করব না। কিন্তু আমাকে ফিরে যেতে বলো না বাবা, আমি ঘরে গিয়ে শান্তি পাবো না। সন্ন্যাসী মনে মনে কি যেন একটা ভাবলেন। তারপর বললেন, ঠিক আছে, মাই শুধু তুই থাকতে পারবি। ওই যে দেখছিস জঙ্গলের মধ্যে টিলা, ওর ভিতরে আমার ডেরা আছে। যদি থাকতেই হয়, ওই টিলার নিচে বসে अपना भगवान को याद कर। টিলা থেকে যদি কোনো আওয়াজ আসে তবু কিন্তু যাবি না ওপরে। 3 দিন বাদ আমি তোর বেটাকে নিয়ে নিচে নেমে আসব। কাকিমা তাই করল।
টিলার নিচে বসে রইল। সন্ন্যাসী নবকুমারকে নিয়ে চলে গেল টিলার ওপরে সন্ন্যাসীর ডেরায়। জঙ্গলটা ভীষণ ভয়ানক। চারিদিকে নানা রকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। কেউ গেলে হঠাৎ করে মনে হয় যেন কেউ হঠাৎ এসে ধাক্কা মেরে ফেলে দিল তোমাকে। তাই কেউ ওই জঙ্গলে যায় না। কিন্তু কাকিমার তখন শিরে সংক্রান্তি। একমাত্র ছেলে মৃত্যুর সাথে লড়াই লড়ছে। মৃত্যু তো এক প্রকার ছিনিয়ে নিয়ে গেছে। এখন না জানি কোন এক অলৌকিক শক্তির উপর ভরসা যে সে আবার ফিরে আসবে। কাকিমা বসে রইলেন সেই টিলার নিচে। গাঁয়ের লোক, এমনকি আমিও ছিলাম কিছুক্ষণ তার পাশে, কিন্তু বেশিক্ষণ ওখানে থাকার সাহস হলো না। প্রায় কি সব অদ্ভুত অদ্ভুত চিৎকার ভেসে আসছে। কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন কে একটা পাশে বসে কাঁদছে। একবার মনে হলো নবকুমার আমার পাশে বসে বলছে, জাগরি, আমার ভীষণ ভয় লাগছে জাগরি। ওই লোকটা ভালো লোক নয়, আমাকে এখান থেকে নিয়ে চলো, ও আমাকে শেষ করে দেবে। তখন ভেবেছিলাম ওসব বোধহয় আমার মনের ভুল, কিন্তু এখন বুঝতে পারি নবকুমারের আত্মা একবারের জন্য পালিয়ে এসেছিল আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু আমি বুঝতেই পারিনি। কিন্তু এবার আমি সাহায্য করতে চাই। মেয়েটি আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। আমি এগিয়ে এসে ওর মাথায় হাত রেখে বললাম, তারপর কি হলো? নবকুমার ওর জীবন ফিরে পেল? হ্যাঁ, ফিরে পেল। ভোর রাতের দিকে আমরা সবাই ফিরে এসেছিলাম। কাকিমা থেকে গিয়েছিলেন। পরদিন আরও একবার দুপুরের দিকে গিয়েছিলাম জঙ্গলে। ঘরে তো আমিও থাকতে পারছিলাম না, কিন্তু মাঝপথেই কে যেন আমার চুলের মুঠি ধরে বের করে দিল। 3 দিন শেষ হতেই আবার গায়ের মানুষ হাজির হলো ওই টিলার সামনে। আমিও গেলাম ওদের সঙ্গে। কাকিমা হাঁ করে তাকিয়ে আছেন টিলার উপরে গুহার দরজার দিকে। একটা আওয়াজ হলেই সোজা হয়ে দাঁড়াচ্ছেন। এই বুঝি কেউ বের হলো, কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল, তবুও কেউ এলো না। আমাদের গায়ের হারান কাকা পেছন থেকে ফিচিক করে হেসে বললেন, ঘোড়ার ডিম আসবে, দেখে যাও, অন্য রাস্তা দিয়ে ভেগে গেছে। শহরে মরা নিয়েও ব্যবসা করে। এসব খবর রাখো তোমরা। দেখে যাও, শরীরের সব কলকবজা খুলে বেঁচে দিয়েছে। হারান কাকার মুখের কথা শেষ হলো না, ঠিক ওই টিলার মাথা থেকে যেন একটা ভয়ঙ্কর হাওয়া এসে শুধু হারান কাকাকে উড়িয়ে নিয়ে চলে গেল। সে যে কোথায় গেল আজ পর্যন্ত কেউ তাকে খুঁজে পায়নি। সবাই তখন একবার হাঁ করে টিলার উপরে দেখছে, আর একবার পিছনের দিকে যেদিকে ওই হাওয়াটা গেল সেদিকে দেখছে। একটু বাদেই টিলার উপরে গুহার দরজাটা খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো সেই অঘরী সন্ন্যাসী আর নবকুমার। সকলে একেবারে ধন্য ধন্য করে উঠল। সত্যি বলতে কি, কেউ বিশ্বাসই করতে পারিনি যে নবকুমার আবার ফিরে আসবে। আমিও না। কাকিমা ছুটতে গিয়ে জড়িয়ে ধরলেন ছেলেকে। সকলে যখন এমনই আনন্দে ভেসে বেড়াচ্ছে, সন্ন্যাসী কাকিমার কানের কাছে এসে কি যেন একটা বললেন। মাই, মনে আছে তো তুই আমাকে কি কথা দিয়েছিলি?
তুই কথা দিয়েছিলি তোর ছেলেকে তুই আমাকে দিবি। কাকিমার চোখের জল মুছতে মুছতে বললেন, হ্যাঁ বাবা, তাই হবে। এ ছেলে তোমারই, ওর ওপরে আমার আর কোনো অধিকার নেই। সন্ন্যাসী তারপরেই কোথায় যেন চলে গেলেন। অনেক খুঁজেও তাকে আর পাওয়া গেল না। তারপরেও বেশ কিছুদিন গায়ের লোক, মরা আধমরা আত্মীয় স্বজন, ছেলে বর মা মেয়ে, এদের সবাইকে নিয়ে হাজির হয়েছিল ওই টিলার সামনে, যদি সেই অঘরী সন্ন্যাসী তাদেরও প্রাণ ফিরিয়ে দেয়। কিন্তু কেউ আর সেই সন্ন্যাসীকে চোখেই দেখেনি। যাই হোক, নবকুমার ফিরে এলো আমাদের মধ্যে। কিছুদিন সব ঠিকই ছিল, বেশ আনন্দে কাটছিল সব। কিন্তু একদিন হঠাৎ করে একটা কাণ্ড শুরু হলো। প্রতিদিন গায়ের কোনো না কোনো ঘর থেকে কুমারী মেয়ে গায়েব হতে শুরু করলো। আর যারা গায়েব হয় তাদের কোনো চিহ্নও আর পাওয়া যায় না। এমনকি জামা কাপড় পর্যন্ত কোথাও পাওয়া যায় না। ঠিক সেই সময় থেকেই লক্ষ্য করলাম নবকুমারের মধ্যেও কেমন যেন একটা পরিবর্তন হয়েছে। যে ছেলেটা একেবারে সেই ভোর 4টের সময় উঠত, সেই ছেলেটা এখন দিনের অর্ধেক সময় ঘুমিয়ে থাকে। যখন জাগে তখনও চোখ দুটো টকটকে লাল, মনে হয় যেন ঘুম হয়নি। শরীরটা যেন দিন দিন শুকিয়ে কেমন কাঠি হয়ে যাচ্ছে। আর সব সময় কেমন যেন ভয় ভয় থাকছে। আমি পিছন থেকে ডাকলেই ভয় চমকে ওঠে, দু চোখ বিস্ফারিত করে দেখতে থাকে, যেন মনে হয় আমি না অন্য কেউ তাকে ডাকছে। শুধু মনে হয় ও খুব কষ্টে আছে। ওর সাথে ঠিক কি হয়েছে সেটা জিজ্ঞেস করলেও বলতে চায় না। সব সময় কেমন যেন ভয় ভয় থাকে। তারপরেই কাণ্ড, গায়ের মানুষ ওকে হাতে নাতে ধরল। মেয়েটা কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আমার দিকে চেয়ে বললে, আপনি কিছু একটা করুন না। আমার স্থির বিশ্বাস নবকুমার কিছু করেনি, ও করতেই পারে না। ওই ওই অঘরীটাই কিছু একটা করিয়েছে। মেয়েটি আবার ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি ওর কথাগুলো মনে মনে আলোচনা করতে লাগলাম। কোথায় যেন শুনেছিলাম অঘরীরা নাকি অন্যের আত্মাকে বশে এনে তাদের দিয়ে কাজ করাতে পারে। মৃতদেহের ওপরে বসে সাধনা করে তারা। শুদ্ধ মৃত কুমারী মেয়েদের ওপর বসে সাধনা করলে নাকি সিদ্ধি লাভ হয়। খুব সম্ভবত সেই কারণেই সে নবকুমারকে কাজে লাগিয়েছে। জোর করে তাকে দিয়ে গায়ের কুমারী মেয়েদের অপহরণ করিয়ে তার গোপন ডেরায় হাজির করিয়েছে। কিন্তু সে কথা তো কারো সামনে প্রমাণ করতে পারবো না। আমি বললাম, মা রে, তুই ঠিকই বলেছিস মা, আমিও অশরীরীদের বশ করতে পারি। তবে তুমি যে অঘরীর কথা বলছো, তার কাজ কারবার দেখে তো মনে হচ্ছে সে আমার চেয়ে অনেক শক্তিশালী। আমি তার সাথে কতটা কি করে উঠতে পারবো তাতে আমার বেশ সন্দেহ আছে। তবু একবার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাকে একবার পুরো ব্যাপারটা যে জানতে হবে, সেজন্য একবার নবকুমারের সাথে কথা বলাটা প্রয়োজন। ওই সন্ন্যাসী ওর সাথে ঠিক কি করতো সেটা আমাকে জানতে হবে। মেয়েটি চোখের জল মুছে বলল, পুলিশ থানায় গেলে একবার তো অন্তত দেখা করতে দেবে। আমি বললে ও আপনাকে সব কথা বলবে। তাই ঠিক হলো। পরদিন আমরা দুজনে গেলাম থানায়। সেখানে বড়বাবুকে অনেক ধরে কয়ে অনেক মিনতি করে নবকুমারের সাথে দেখা করার অনুমতি পেলাম। গিয়ে দেখলাম সে জেলের ভেতরে এক কোনায়
একেবারে দেয়ালের সাথে লেগে গুটিসুটি মেরে বসে আছে। জাগরে তাকে ডাকলে, শোনো না একবার, আমি জানি তুমি কিছু করনি। দেখো, ওনাকে এনেছি। উনি শুনেছি অনেক অসাধ্য সাধন করেছে। ওনাকে একবার বলো না সব কথা। আমার বিশ্বাস উনি সব ঠিক করতে পারবেন। নবকুমার 2 হাঁটুর ভেতর মুখ গুঁজে বসেছিল এক কোনায়। সেখান থেকে মুখ তুলে আগে আমাকে দেখল। আমার গলার রুদ্রাক্ষের মালা, আমার ঝোলা, এইসব দেখে ঠোঁটে একটা ব্যঙ্গের হাসি এনে বললে, গুণিন, একটা গুণিন কখনো অঘরীর সাথে লড়তে পারে? ওর নাম মৃত্যুঞ্জয় অঘরী। ও আত্মাকে বশ করতে পারে, মরাকে জ্যান্ত করতে পারে। এই গুণিনটা এসব করেছে কখনো? কিচ্ছু হবে না আমার। প্রভুর কাজ করতে গিয়ে ধরা পড়ে গেছি। এখন প্রভু আমাকে শাস্তি দেবে, আর যদি প্রভুর দয়া হয় তাহলে তিনিই আমাকে এখান থেকে উদ্ধার করবেন। কাউকে কিছু করতে হবে না, আমি ঠিক এই জেল থেকে হাওয়া হয়ে যাব। ছেলেটা যখন এরকম কথা বলছিল তখন আমি এক দৃষ্টে ছেলেটাকে লক্ষ্য করছিলাম। ওর কথা বলার ভঙ্গি দেখেই মনে হয় যেন ও নয়, অন্য কেউ কথাগুলো বলছে। মেয়েটি এসব কথা শুনে একটু অস্বস্তিতে অস্থির হয়ে উঠল, কিন্তু আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ছেলেটা এক নাগারে বলে যেতে লাগলো, এই চলে যাও, চলে যাও, তোমরা সবাই চলে যাও। আমার ব্যাপারটা আমাকেই বুঝে নিতে দাও। চিন্তা নেই, এই জেলের মধ্যে পচে মরবার জন্য আমার দ্বিতীয় জন্ম হয়নি। আমি আজ রাতেই এখান থেকে চলে যাব। যদি সাহস থাকে আটকে দেখাক। এই 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 হাড় হাওয়াতের পুলিশগুলো! ছেলেটা কথাগুলো এতটাই জোরে বলল যে শেষ কথাগুলো বোধহয় পুলিশের কানে গেল। বড়বাবু তার চেয়ার থেকে উঠে এসে বললেন, এই কি বললি রে ছোঁড়া? আর একবার বল তো দেখি, বল আর একবার। পিটিয়ে সব ভূত ভাগিয়ে দেব। ছেলেটা সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে গুটিয়ে একেবারে দেওয়ালের সঙ্গে সেঁটে গেল। এখন এমন অবস্থা দেখলে বিশ্বাসই হবে না যে ছেলেটা একটু আগে এভাবে কথা বলছিল। বড়বাবু জেলের গড়ার ধরে নাড়া দিয়ে বলতে লাগলেন, কিরে, তোর বাপকে দেখে একেবারে দেওয়ালে সেঁটে গেলি কেন রে ছোঁড়া? আয় সামনে আয়, কি বলছিলি আর একবার বল। তোর জিভ টেনে আমি হাতে দিয়ে দেব রে। আমি ভদ্রলোককে বোঝাবার চেষ্টা করলাম। বড়বাবু শান্ত হন, অমন করে বলবেন না। ও এখন নিজের মধ্যে নেই। এই কথাগুলো ওর নয়, ওর মুখ দিয়ে অন্য কেউ এসব বলছে। আজ রাতটা একটু কড়া পাহারার ব্যবস্থা করবেন। মনে হয় আজই ওই সন্ন্যাসী ওকে জেল থেকে বার করে নিয়ে যাবে। আমার কথা শুনে বড়বাবু ধমকে উঠলেন। জেল থেকে বার করে নিয়ে যাবে বললেই হলো? এ হলো রঘু দারোগার জেল। আজ পর্যন্ত কত বাঘা বাঘা ক্রিমিনাল দেখলাম, কেউ এই জেল ভেঙে পালাতে পারেনি। আর এই পুঁচকে ছোঁড়া কিনে এমনি এমনি পালিয়ে যাবে? তা বলি, পালাবে কি করে শুনি? ঠিক যেভাবে ঘর বন্ধ থাকে অথচ গাঁয়ের মেয়েগুলো অদৃশ্য হয়ে যায়, ঠিক সেইভাবে ঘরের দরজা বন্ধ, শীতের সময় জানালাও বন্ধ, তবু এই ছেলেটা ঘরে ঢুকে পড়ে কিভাবে? যে ওকে ঘরে ঢুকতে সাহায্য করে সেই আজ ওকে ছাড়াতে আসবে। বড়বাবু আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন। বেশ, তাই হবে। আজ না হয় দেখব কিভাবে বন্ধ জেলের ভিতর থেকে মানুষ হাপিস হয়ে যায়। আজ রাতে না হয় তুমিও চলে আসবে, থাকবে এখানে, ভেলকিবাজি দেখবে। মনে মনে বললাম, সে তো আসবই, না বললেও আসবো। আজ রাতে ওই সন্ন্যাসী যে কিছু একটা ঘটাবে সে আমি বেশ বুঝতে পারছি। রাত হলো, আমি সন্ধে থেকেই বসে আছি তা নয়। আমার চোখ সোজা জেলের ভেতরে নবকুমারের দিকে। ছেলেটা কেমন যেন ছটফট ছটফট করছে, একবার উঠছে, একবার বসছে, একবার ধূপ করে শুয়ে পড়ছে মেঝেতে।
তারপরে আবার গড়াগড়ি খাচ্ছে। আমি এক দৃষ্টে তাকিয়ে এসব দেখছি। ওদিকে জেলে আর কারো কোনো হেলদোল নেই, না কোনো সাধারণ হাবিলদারের আর না বড় বাবুর। সময় চলেছে নিজের গতিতে। তখন প্রায় মধ্যরাত। থানার সবাই যে যার জায়গায় বসে দাঁড়িয়ে ঢুলছে। অন্যদিন হলে বড়বাবু এতক্ষণে নিজের বাড়ি চলে যেতেন। হয়তো তিনি আমার কথাগুলোকে কিছুটা হলেও মর্যাদা দিয়েছেন, নয়তো আমার অনুমান ব্যর্থ হলে আমার কথার মজা ওড়াবেন তাই বসে আছেন থানায় এত রাতে। যাই হোক, থানার সকলেই তখন প্রায় গভীর ঘুমে। এমনকি আমার চোখেও ঢুলু নিয়ে এসে গেছে। হঠাৎ একটা কেমন যেন ঠোক করে একটা আওয়াজ কানে এলো। তাড়াতাড়ি ধড়মড় করে উঠে বসলাম। আমার ঠিক সামনেই নবকুমারের জেল। জেলের দরজায় মস্ত তালা ঝুলছে, কিন্তু সে সেখানে নেই। আমি পড়ি কি মরি করে জেলের গড়াতে একবার নাক ঠেকিয়ে দেখলাম, কিন্তু না, সে সেখানে নেই। তাড়াতাড়ি ছুটে গেলাম দরজার দিকে। দেখলাম এক কৌপিন ষাট সন্ন্যাসী, সারা গায়ে ভস্য মাখা, নবকুমারের চুলের মুঠি ধরে মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে চলেছে। আমি সেই দৃশ্য দেখে চিৎকার করে উঠলাম, নবকুমার, নবকুমার! আমার চিৎকার শুনে বড়বাবু এবং বেশ কয়েকজন হাবিলদার ছুটে এলো। কিন্তু ততক্ষণে সেই সন্ন্যাসী হাতের নাগাল থেকে অনেকটা দূরে। সেখান থেকেই সে একবার পিছন ফিরে আমাদের দিকে দেখল। সে কি ভয়ঙ্কর চাহনি! একবার তাকালেই যেন শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। বড়বাবু একবার চেঁচিয়ে বলল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? জেলের ভেতর থেকে নিলেন কি করে আপনি? এই দাঁড়ান, দাঁড়ান বলছি। সন্ন্যাসী বড়বাবুর কথার কোনো পাত্তা না দিয়েই নবকুমারকে আরো জোরে টান দিল। বেচারা ব্যথায় কোকিয়ে উঠল। অনেক কষ্টে হাত জোর করে বললে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে জেলে পুরে দিন। সারা জীবন জেলে থাকতে রাজি আছি, এর থেকে বাঁচান। বড়বাবু ছুটে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে একটা দুম করে আওয়াজ হলো। চারপাশটা একেবারে ধোঁয়ায় ঢেকে গেল। কিছুক্ষণ বাদে ধোঁয়া কেটে গেল, কিন্তু আর কাউকে দেখতে পাওয়া গেল না। সেই অন্ধকার রাতে আমি আর থানার পুলিশেরা বেকুবের মতো হাঁ করে চেয়ে রইলুম। তো এই ঘটনায় এটা খানিকটা প্রমাণিত হলো বটে, নবকুমার দোষী নয়। তাকে দিয়ে সন্ন্যাসী কাজটা করাচ্ছে। আর এই সন্ন্যাসী মোটেই কোনো সহজ মানুষ নয়। তারপর থেকে আর নবকুমারের কোনো খোঁজ পাওয়া গেল না কয়েকদিন ধরে। বেশ কয়েকদিন পরে সারা গ্রাম তন্ন তন্ন করে খোঁজা হলো। আমি নিজে ওই জঙ্গলে গেলাম বার কয়েক, টেলার ওপরে গুহায় গেলাম, কিন্তু শুধু মুঠো মুঠো ছাই ছাড়া আর কিছু পেলাম না। সেই ছাই তুলে দিলাম পুলিশের হাতে। হয়তো যারা হারিয়ে গেছে তাদের একটা খোঁজ পাওয়া যাবে সেই ছাই থেকে। সে যাই হোক না কেন, নবকুমার বা অঘরী সন্ন্যাসীর কোনো খোঁজ পেলাম না। তবে বেশি দিন না, দিন দুই বাদেই খবর এলো পাশের গাঁয়ে ঠিক এইভাবে রাতের বেলায় বদ্ধ ঘরের মধ্যে থেকে কুমারী মেয়ে উধাও হয়ে যাচ্ছে। আমাদের কারোরই বুঝতে অসুবিধা হলো না এই কাণ্ডটা কার। এই গ্রামে ধরা পড়ে যাওয়ায় সন্ন্যাসী এখন অন্য গ্রামে ডেরা বিঁধেছে। তাছাড়া এই গ্রামে আর তেমন কুমারী মেয়ে বেঁচেও ছিল না। নবকুমারের মার জাগরে আমার পায়ে এসে পড়ল। নবকুমারের মা বললে, ভেদু বাবা, একটা কিছু ব্যবস্থা করেন। সেদিন তো ছেলেকে ফিরে পাওয়া ছাড়া আর কিছু মনে আসেনি। ওই হতচ্ছাড়া সন্ন্যাসীদের ছেলেকে চাই বলে এইভাবে চাইবেন, সেটা তো বুঝতে পারিনি। আমার সব শেষ হয়ে যাবে ভেদু বাবা, আপনি একটা কিছু করেন। আমি নবকুমারের মায়ের হাত ধরে আটকালাম। আরে আরে আরে, কি করছেন কি? এমন করে আমার পায়ে পড়ে আমাকে পাপ দেবেন না মা। আপনারা তো নিজেই দেখেছেন এই সন্ন্যাসী কতটা শক্তিশালী। আমার পক্ষে কতটা কি করা সম্ভব
সেটা আমি নিজেও জানি না, তবে যতটুকু করার সেই চেষ্টা আমি করবই, নিশ্চয়ই করব। আমি গ্রামের কারোকে সঙ্গে নিলাম না। জাগরি আমার সঙ্গে যেতে চেয়েছিল, কিন্তু তাকে নিয়ে আমার মতো ভগভুরের কোথাও যাওয়া একটা মুশকিলের ব্যাপার। আর সব থেকে মুশকিলের ব্যাপার হলো সেখানে গিয়ে যে কি দেখতে হবে তা তো জানি না। আমার সব থেকে আগে জানার দরকার ছিল ওই সন্ন্যাসী নবকুমারকে দিয়ে কিভাবে কাজটা করায় সেটা জানা। ভেবেছিলাম নবকুমার নিজেই আমাকে সেটা বলবে, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। নবকুমারের আত্মাকে ওই সন্ন্যাসী একেবারে কবজা করে রেখেছে। নিজের ইচ্ছায় বেচারা কিছুই বলতে বা করতে পারবে না। পাশের গ্রাম হরিদপুর, একটা আস্ত নদী পার হয়ে সেখানে যেতে হয়। আমি সেখানেই নৌকোয় উঠে বসলাম। হরিদপুর যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। নবকুমার বা সন্ন্যাসী কারুরই দেখা পেলাম না। কেউ কিছু জানে না ওদের ব্যাপারে। হরিদপুর গোরখপুরের পাশের গ্রাম হলেও মাঝখানে ওই বিশাল নদী থাকায় কেউই বোধহয় আসল ব্যাপারটা খবর পায়নি। সন্ধে হয়ে গেলেও আমি যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখলাম সন্ন্যাসী কিংবা নবকুমারকে খুঁজে পাই কিনা, কিন্তু ওদের দুজনকেই দেখতে পেলাম না। রাত অবধি অপেক্ষা করতেই হবে। আমি জানতাম যেখানেই নবকুমার লুকিয়ে থাকুক না কেন, রাতে তো ওই সন্ন্যাসীকে শিকারে বেরোতেই হবে, আর তার সাথে নবকুমারও আসবে। গ্রামে ঢোকার মুখে একটা বিশাল বট গাছ ছিল, তার পেছনেই লুকিয়ে রইলাম। তখন মধ্যরাত। হঠাৎ চোখে পড়ল দূর থেকে কে যেন আসছে। আমি আরো ভালো করে লুকিয়ে রইলাম গাছের পিছনে। দেখলাম নবকুমার এগিয়ে আসছে। তার চলার ভঙ্গি দেখেই মনে হচ্ছে সে নিজের মধ্যে নেই, কেমন যেন টাল খেতে খেতে হাঁটছে। বেশ কিছুটা গিয়ে বাঁ দিকের আলপথ ধরল। আমি আশেপাশে একবার দেখে নিলাম, সন্ন্যাসীকে দেখতে পেলাম না। নবকুমারের পিছন পিছন চলতে লাগলাম। ও কি করে কাজটা করে সেটা জানবার দরকার ছিল। আলপথের একেবারে শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘর। নবকুমার সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ ছিল। নবকুমার দাঁড়াতেই কিছুক্ষণের মধ্যে দরজাটা খুলে গেল। নবকুমার ঢুকে গেল ঘরে। একটু বাদেই একটি মেয়েকে 5 কোলা করে তুলে নিয়ে দরজা থেকে বেরিয়ে এলো। তারপর দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। দেখে বোঝার উপায় নেই এ কোনো জাদুকরের খেলা। নবকুমার মেয়েটাকে নিয়ে আবার চলতে লাগলো রাস্তা দিয়ে। আমি চাইলে তখনই চেঁচামেচি করে লোক জড়ো করে মেয়েটাকে বাঁচাতে পারতাম, কিন্তু তাতে কোনো লাভ হবে না। আবার নবকুমার যদি ধরা পড়তো, আবার সন্ন্যাসী ওকে ছাড়িয়ে নিয়ে গিয়ে এবং অন্য কোথাও অন্য কোনো গ্রামে ডেরা বাঁধত। আমি নবকুমারের পেছন পেছন চলতে লাগলাম। সে আবার এসে হাজির হলো নদীর কাছে। তারপর সোজা মেয়েটাকে 5 কোলা করে জলের নিচে নেমে গেল। তার মানে এবার সন্ন্যাসী নিচের দিকে তার গোপন ডেরা বানিয়েছে। এই জন্যই সারাদিন গ্রামে ঘুরেও ওদের খুঁজে পাইনি একবারে। আমি নামতে লাগলাম, শ্বাস বন্ধ করে জলের মধ্যে ডুব দিলাম। একবারে সম্ভব হলো না। আর একবার উপরে উঠে বুক ভরে শ্বাস নিয়ে এবার একদম নিচে গেলাম। নদীর নিচে রীতিমতো সংসার পেতে বসেছে সন্ন্যাসী। বেশ কিছু মানুষের কঙ্কাল পড়ে আছে। 2 হাতে 2টো মানুষের মাথার খুলি নিয়ে বসে আছে সেই সন্ন্যাসী। নবকুমার মেয়েটাকে নিয়ে গিয়ে সন্ন্যাসীর সামনে রাখতেই সে হেসে উঠল। প্রথমে আস্তে আস্তে, তারপর জোরে। জলের ওপর থাকলে হয়তো দেখা যেত নদীর জলে আলোড়ন হচ্ছে। সন্ন্যাসী এগিয়ে গেল নবকুমারের দিকে। সে বেচারা ভয়ে একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। সন্ন্যাসীর 2 পায়ে পড়ে কাতর অনুনয় বিনয় করছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি তো সব কথা শুনেছি, আমাকে ছেড়ে দাও, এবার তো কোনো ভুল করিনি, আমি বাড়ি যাব, আমি ছেড়ে দাও, ছেড়ে দাও।
গলা টিপে ধরলো নবকুমারের। সেই অবস্থাতেই ছেলেটাকে তুলে ধরলো ওপরে, একে জলের মধ্যে, তার উপর ওইভাবে গলা টিপে ধরেছে। নবকুমার শ্বাস নিতে না পেরে ছটফট করছে, নাক মুখ দিয়ে জল ঢুকে যাচ্ছে। কোনো রকমে ছটফট করতে করতে নবকুমার বলল, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো। মরে যাবি? কি করে মরে যাবি তুই? আমি তোকে মরতে দিলে তো? মনে রাখিস, তুই আমার দাস। আমার অনুমতি ছাড়া মৃত্যুও তোর কাছে আসতে পারবে না। সন্ন্যাসী ওই অবস্থাতেই নবকুমারকে দোলাতে দোলাতে বলল, তুই এখন বাড়ি যাবি কি করে? তোর তো এখন অনেক কাজ বাকি। 32 জন সদ্য মৃত কুমারীর ওপর বসে সব সাধনা করলে তবে আমি সিদ্ধ হব। এখনো তো মোটে 17 জনের ওপর বসে সব সাধনা করেছি। এর মধ্যে সেদিন আমার ব্যাপারটা জানাজানি হওয়ায় দেরি হয়ে গেল। ডেরা বদল করতে হলো আমায়। এখন তোকে ছেড়ে দিয়ে কি করে? তবে তো তোর পিছনে পিছনে এসে সবাই আমার কথা জেনে যাবে। যতক্ষণ না আমার সাধনা শেষ হচ্ছে তুই এখানেই থাকবি। চিন্তা করিস না, তুই ঠিক বেঁচে থাকবি। মরতে আমি দেব না। তবে সেদিন ধরা পড়ে গিয়ে তুই আমার কাজে ব্যাঘাত করেছিস। তোকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনতে বৃথা শক্তি ক্ষয় করতে হয়েছে আমাকে। তাই সেই শাস্তি তো তোকে পেতেই হবে। তাছাড়া নদীর তলায় আছি আমরা। এখানে যাতে নির্বিঘ্নে থাকতে পারি তার জন্য কিছু উপঢৌকন তো দিতে হবে আমাকে। সন্ন্যাসী ছেড়ে দিল নবকুমারকে। বেচারা মাটিতে পড়ে কাতরাতে লাগলো। সন্ন্যাসী তার হাতে একটা শক্ত লাঠি দিয়ে বলল, যা যা মেয়েটার মাথা ফাটিয়ে দে। সদ্য মৃতা কন্যার ওপর বসে সব সাধনা করার নিয়ম আছে। এভাবে 32 জন সদ্য মৃতা কন্যা খুঁজতে গেলে তো আমার সাধনা পূর্ণ হবে না কোনোদিন। তাই আমি এই ফন্দি এঁটেছি। কন্যাদের নিয়ে আসবি তুই, তাদের মারবি তুই। পাপ যা হবে তোর হবে। আমি শুধু সাধনা করব, শুধু সাধনা। লাঠি হাতে পাথরের মূর্তির মতো দাঁড়িয়েছিল নবকুমার। সন্ন্যাসী তাকে ধাক্কা দিয়ে মেয়েটির কাছে পাঠিয়ে দিল। অচেতন মেয়েটি পড়ে আছে জলের তলায়। সম্ভবত কিছু একটা শুকিয়ে অজ্ঞান করা হয়েছে তাকে। নবকুমার মেয়েটির মাথার সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। কোনো সাধারণ মানুষের পক্ষে এইভাবে কোনো মানুষকে খুন করা সম্ভব নাকি? সন্ন্যাসী চিৎকার করে উঠল, দাঁড়িয়ে আছিস কেন মূর্খ? সময় নষ্ট হচ্ছে আমার, এখনই শেষ করে দে ওকে। নবকুমার তাও দাঁড়িয়ে আছে। সন্ন্যাসী এবার একটা অদ্ভুত হাসি হেসে জ্বলন্ত চোখে তাকালো নবকুমারের দিকে। জাগরীয় তো কুমারী কন্যা, বাগদত্তা হলেও বিয়ে তো এখনো হয়নি। তাহলে ওকে নিয়ে এসে ওর উপরে সব সাধনা করি। নবকুমার এবার ভয়ে চিৎকার করে উঠে লাঠিটা মাথার উপর তুলে মারতে যায়, কিন্তু তবু পারে না, আবার থেমে দাঁড়িয়ে থাকে। সন্ন্যাসী এবার রেগে আগুন হয়ে ডান হাত দিয়ে এক খাবলা জল নিয়ে ছপাস করে ছুঁড়ে ঠিক গরম তেলের ছিটে লাগলে যেমন হয় তেমন করে চিৎকার করে উঠল ছেলেটা। তারপর আর দেরি নয়,
ধবাস করে বসিয়ে দিল লাঠিটা ওই মেয়েটার মাথার ওপরে। এক আঘাতেই মাথাটা দু আধখানা হয়ে গেল। সন্ন্যাসী চিৎকার করে হেসে উঠল। তারপর নবকুমারের গলাটা চেপে ধরে নদীর তলার নরম মাটিতে পা দিয়ে ধূপ ধূপ করে দুবার মেরে একেবারে গর্ত করে তার ভেতরে ঢুকিয়ে দিল। তার পা দুটো শূন্যে, মাথাটা ঢোকানো আছে মাটির ভেতরে। আশপাশ থেকে ছোট ছোট মাছ এসে নবকুমারের শরীরটা কুটকুট করে কামড়াতে লাগলো। বুঝতেই পারছে অসম্ভব যন্ত্রণা হচ্ছে ছেলেটার, অথচ ওর মাথাটা এমনভাবে মাটির ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে ও বেচারা চিৎকার করে সেই যন্ত্রণা ব্যক্তও করতে পারছে না। সন্ন্যাসী এবার চিৎকার করে বলল, যতক্ষণ আমি সাধনা করব ততক্ষণ তুই এমন করেই থাকবি, এটাই তোর শাস্তি। চিন্তা করিস না, মৃত্যু হবে না তোর। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ মৃত্যু আসতে পারবে না তোর কাছে। আস্তে আস্তে নবকুমারের শরীরটা রক্তাক্ত হয়ে উঠছে। যন্ত্রণায় পা দুটো শূন্যে ছুঁড়ছে, হাত দিয়ে জলের মধ্যে কিছু একটা আঁকড়ে ধরতে চাইছে। কিছু করতে না পেরে শরীরটা হতাশায় কেঁপে কেঁপে উঠছে। ওদিকে সন্ন্যাসী সোজা গিয়ে সেই মেয়েটির শরীরের ওপর বসে দু চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলো। আমি আস্তে আস্তে সরে এলাম সেখান থেকে। আমার যা দেখার দেখা হয়ে গেছে। সন্ন্যাসী মেয়েগুলোকে নিয়ে কি করে সেটাই জানার ছিল, জানা হয়ে গেছে আমার। এবার আমাকে নিজের মতো করে যুদ্ধের ঘটি সাজাতে হবে। আমি জল ঝাড়তে ঝাড়তে উপরে উঠে এলাম, কিন্তু আমার অবাক হওয়ার এখনো অনেক বাকি ছিল। ওপরে উঠে এসে দেখলাম নদীর পাড়ে সেই সন্ন্যাসী উবু হয়ে বসে তামাক খাচ্ছে। আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে এসে বলে উঠল, লাখ নিরঞ্জন, যুদ্ধ করতে চাস আমার সঙ্গে? আমি চাইলে তোকে এক্ষুনি ভস্ম করে দিতে পারি, কিন্তু বিনা কারণে আমি কারো সাথে লড়াইয়ে যাই না। অনেক কষ্টে সব শক্তি সঞ্চয় করেছি আমি, বিনা কারণে তা নষ্ট করে দিতে পারি না। তবে তোর যখন এত শখ আমার সাথে লড়াই করার, তখন তোর ওই মনস্কামনাও আমি অবশ্যই পূর্ণ করব। ভোর হওয়ার কিছু আগে আবার আসিস আমার ডেরায়, সামনাসামনি লড়াই হবে। চোখের সামনে সেই সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম না, যা দেখলাম তা আমার কল্পনা নাকি সত্যিই ঘটল। ওই নদীর পাড়েই ধ্যানে বসলাম। বেশ কিছুক্ষণ কেটে গেল ইষ্ট নাম স্মরণ করতে করতে। এক সময় চোখ খুললাম। রাতের অন্ধকার না কাটলেও চারদিকে একটা ভোর হব হব পরিবেশ। দুটো মোরগ যেন ডেকে উঠল কোথা থেকে। এতক্ষণ ধ্যানে বসে শরীরে যেন একটা অন্যরকম বল এসেছে। মনে পড়ে গেল অঘরী সন্ন্যাসীর শেষ কথা, ভোর হওয়ার আগে একবার যেতে হবে নতুন ডেরায়। জানি আমি পারবো না, তবু আপ্রাণ চেষ্টা তো করতে হবে একবার। দূর থেকে লোকটার অনেক কেরামতি দেখেছি, কিন্তু এবার একেবারে সামনে থেকে বুঝে নিতে হবে। আর বেশি দেরি না করে আমি নদীর জলে নেমে পড়লাম। বুক ভরে লম্বা শ্বাস নিয়ে ডুব দিলাম। নদীর নিচে তখন এক ভয়ঙ্কর পরিবেশ। নবকুমার অজ্ঞান হয়ে পড়ে আছে। এতক্ষণ মাটির ভেতরে মুখ ডুবিয়ে থেকে মুখটাই যেন মনে হচ্ছে তুব্বুড়ে গেছে। সারা শরীর রক্তাক্ত, মুখে চোখে মাটি লেগে। যে মেয়েটিকে একটু আগে মেরে তার উপর বসে সব সাধনা করছিল ওই অঘরী সন্ন্যাসী, সেই মেয়েটির পাশে উবু হয়ে বসে আছে সে এখন। মৃত মেয়েটি এতক্ষণ জলের মধ্যে থেকে ফুলে ঢোল হয়ে গেছে। আমাকে দেখে সেই সন্ন্যাসী এবার আমার দিকে চোখ রেখে বোধহয় আমাকে খানিকটা ভয় পাইয়ে দেওয়ার উদ্দেশ্যেই সেই মৃতার বুকের থেকে খানিকটা মাংস খুবলে তুলে নিয়ে মুখে পুড়ে দিল। আমি ঘেন্নায় মুখ ফিরিয়ে নিলাম। আমার মনোসংযোগ বিঘ্নিত হলো। সন্ন্যাসী যেন এই সময়েরই অপেক্ষা করছিল।
যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই লাফিয়ে আমার সামনে এসে 2 হাত দিয়ে আমার গলাটা টিপে ধরলো। তারপর চিবিয়ে চিবিয়ে বলতে লাগলো, কিছু সামান্য ভূত প্রেতদের তুই বশ করতে পারিস। তোর গুরুর মন্ত্রর গুণে কোনো অশরীরী তোকে স্পর্শ করতে পারে না, কিন্তু আমি তো অশরীরী নই। আমি তোকে আছাড় দিয়ে মারবো। সত্যি সত্যি সেই সন্ন্যাসী আমার গলা টিপে আমার শরীরটা শূন্যে তুলে ধরে মাটিতে আছাড় মারল। মনে হলো আমার শরীরের সব কটা হাড় ভেঙে গেল। সন্ন্যাসী আমার বুকের ওপর চেপে বসলো, 2 হাত দিয়ে আমার চুলের মুঠি ধরে মাটির ভেতরে আছাড় মারতে লাগলো। আমি 2 চোখে অন্ধকার দেখছি। আমার কানের কাছে মুখ এনে সেই সন্ন্যাসী বলল, যদি বাঁচতে চাস এই মুখ আর হবি নে কোনোদিনও। মাথার ভেতরটা এমন ঝনঝন করছে যে আমি আর মাথা তুলতে পারছিলাম না। আমার 2 চোখ কে যেন কালো কাপড় দিয়ে ঢেকে দিল। অজ্ঞান হয়ে গেলাম আমি। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি নদীর ধারে পড়ে আছি, একা। সারা গায়ে হাতে পায়ে কাদা লেগে রয়েছে। ভেদু থামল। আমরা তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রয়েছি ভেদুর দিকে। ভেদুর কথা শেষ হয়ে গেছে নাকি আরও কিছু বলবে ঠিক বুঝতে পারছিলাম না। ভেদু আমাদের দিকে তাকিয়ে বলল, সবই তো শুনলেন আপনারা। এখন বলুন, আপনারা আমাকে সাহায্য করবেন তো? না হলে কিন্তু ওদের কাউকে বাঁচাতে পারবো না। মিত্তির মশাই এখনও পাথরের মূর্তির মতো বসেছিলেন। স্বাভাবিক হতে আরও খানিকটা সময় নিলেন তিনি। মানে কিন্তু ভেদু, মানে আমরা ঠিক তোমাকে কিভাবে সাহায্য করব? মানে ও তো এক মহা সাংঘাতিক সন্ন্যাসী। তোমার এসব ব্যাপারে এত জ্ঞান, তুমি কিছু করতে পারছো না, আর আমরা মানে মানে আমরা কি করব এখানে? ভেদু এক দৃষ্টে মিত্তির মশাইয়ের দিকে তাকিয়ে বললেন, আপনারা সব পারেন। মনে রাখবেন, আমরা একই পরমেশ্বরের দ্বারা শ্রেষ্ঠ জীব। আমাদের মধ্যে অপার শক্তি। সেই শক্তিকে জাগ্রত করতে হবে। যে অন্যায় করে সে সাময়িক জয় পেলেও আসলে ধর্মের জয় হবে, সত্যের জয় হবে। ভেদুর এই অগ্নিবাণীও কোনো কাজে এলো বলে মনে হলো না। সবাই চুপ করে চেয়ে আছে ভেদুর দিকে। ভেদু এবার বেশ কাতর গলায় বলল, আমি যখন ওই সন্ন্যাসীর কাছে যাব তখন আপনারা আমার জন্য প্রার্থনা তো করতে পারেন। আপনাদের প্রার্থনায় আমি শক্তি পাব। আপনাদের সকলের মিলিত প্রার্থনার অনেক শক্তি, অনেক। এতক্ষণে মিত্তিরবাবু কেমন যেন নড়ে চড়ে বসলেন। তুমি কিচ্ছু চিন্তা করো না ভেদু, আমরা সবাই তোমার পাশে আছি। এই তোমায় ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম ভেদু, যতক্ষণ না তুমি এই সন্ন্যাসীকে হারিয়ে ফিরে আসছো ততক্ষণ আমি জলস্পর্শ করব না। চারদিকে একটা কলরব উঠল। ভেদু যেন নিশ্চিন্ত হয়ে বলল, ব্যাস, এইটুকুই চাই। এতক্ষণ বাদে সেই পুরনো ভেদুকে যেন ফিরে পেলাম। চোখে মুখে যেন আলাদাই একটা জ্যোতি। সত্যি বোধহয় মন থেকে করলে আজও প্রার্থনা ফল দেয়। ঠিক হলো, পরদিনই ভেদু আবার যাবে হরিদপুরে। জানি না আমার প্রার্থনার কোনো দাম আছে নাকি, তবু এবারও ভেদুর সাথে না গিয়ে পারলাম না। অফিস থেকে ছুটি নিয়ে রওনা দিলাম ভেদুর সাথে। হরিদপুর আমাদের জামুলতলা থেকে বেশ খানিকটা দূরে। ভোরবেলায় রওনা দিয়েও পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে গেল। নদীর পাড়টা একদম নির্জন। চারদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো ডাক নেই। দূর থেকে মনে হচ্ছিল নদীর পাড়ে কে যেন বসে আছে। একটু কাছে গিয়ে ভেদু ভালো করে দেখে নিয়ে বলল, আরে জাগরিমা, তুমি এখানে কেন? এ জায়গাটা ভালো নয়। কি জানি কি বিপদ হতে পারে। জাগরি বোধহয় এতক্ষণ কাঁদছিল। চোখের জল মুছে সে এবার উঠে দাঁড়ালো। নবকুমার তো আরো অনেক বড় বিপদে আছে ভেদু বাবা।
ওকে এভাবে একলা বিপদের মাঝখানে রেখে আমি নিশ্চিন্তে থাকি কি করে? আমিও আপনার সাথে আছি ভেদু বাবা। আমি ভেদুর কাঁধে হাত রেখে বললাম, ওকে আর বাধা দিও না। ওই সন্ন্যাসীকে হারাতে গেলে ওর সাহায্যও লাগবে আমাদের। ভেদু বোধহয় কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার আগেই জল থেকে যেন একটা ফোয়ারা উঠল। সেই ফোয়ারার মাথাটা যেন আকাশ ছুঁল, আর ঠিক তার সাথে জল থেকে উঠে এলো নবকুমার আর সেই সন্ন্যাসী। সন্ন্যাসীকে আজ যেন আগের চেয়েও ভয়ঙ্কর দেখাচ্ছে। আমাদের দুজনকে সে যেন দেখতেই পেল না। তার চোখ সোজা ভেদুর দিকে। নদীর জল থেকে সোজা এসে লাফিয়ে পড়ল ভেদুর দিকে। দু হাতে ভেদুর গলা টিপে বলল, আবার এসেছিস তুই? আবার এসেছিস? আজ তোকে এখানেই পুঁতে রেখে দেব। ভেদুর শ্বাস বন্ধ হয়ে আসছে, তবু সে শরীরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করল। সন্ন্যাসীর চোখে চোখ রেখে সেও দুহাত দিয়ে তার গলা টিপে ধরল। অনেক কেরামতি দেখিয়েছ তুমি অঘরী। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আজ তোমাকে শেষ হতেই হবে। তুমি ভেবো না যে আমি একা। আমার সাথে অনেকের প্রার্থনা আছে, আমার সাথে অনেকের ইচ্ছা শক্তি আছে। আজ তোমাকে শেষ হতেই হবে। ভালো করে তাকালে দেখা যাবে ভেদুর পা একটু একটু করে পিছনের দিকে যাচ্ছে। ভেদু সন্ন্যাসীর গায়ের জোরের সাথে পেরে উঠছে না। তা হোক, তবু ভেদু আজ ছাড়ার পাত্র নয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে লড়ে যাচ্ছে। হঠাৎ জাগরির কি মনে হলো কে জানে। ভেদুর কথা শুনে সে বোধহয় একটু বেশি জাগরিত হয়ে পড়েছিল। জাগরি ছুটে গিয়ে ভেদুকে পেছন থেকে টানতে লাগলো। ভেদুর নোংরা কাদা মাটি ভস্য লেগে থাকা জটা ধরে টেনে বলতে লাগলো, ছেড়ে দাও, তুমি নবকুমারকে ছেড়ে দাও, না হলে কিন্তু শেষ হয়ে যাবে বলছি। অঘরী সন্ন্যাসী বোধহয় এমন একটা আক্রমণ আশা করেনি। হঠাৎ করে এমন একটা আক্রমণে বোধহয় তার রাগ আরো বেড়ে গেল। ভেদুকে ছেড়ে দিয়ে একেবারে স্থির দৃষ্টিতে সে জাগরিকে দেখতে লাগলো। ভণ্ড সাধু, কিচ্ছু করতে পারবে না তুমি। আমি তোমার হাত থেকে আমার নবকুমারকে নিয়ে যাবই, শেষ হয়ে যাবে তুমি। সন্ন্যাসী এবার এক নিমেষে দৃষ্টি ঘুরিয়ে তাকালো নবকুমারের দিকে। এতক্ষণ সে বেচারা একভাবে দাঁড়িয়েছিল। তার ভঙ্গি দেখে মনে হচ্ছিল সে যেন হাঁটতে চলতে কথা বলতে কিচ্ছু করতে পারে না। এখন সন্ন্যাসী তার দিকে দেখা মাত্র যেন তার শরীরে বিদ্যুৎ খেলা করে গেল। কেমন যেন কেঁপে উঠল তার শরীরটা। আর তারপরেই সে চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলো জাগরিকে। শয়তান মেয়ে, এত সাহস তোর! তুইও আমার গুরুকে, আমার মনিবকে ভণ্ড বলিস? আজ আমি তোকে আমার গুরুর চরণে বলি দেব। নবকুমার জাগরিকে টানতে টানতে নদীর জলে নিয়ে গেল। ভেদু আর্তচিৎকার করে উঠল, নবকুমার, নবকুমার, কি করছো কি তুমি? হুঁশ ফেরাও, হুঁশ ফেরাও নবকুমার। কে কার কথা শুনে নবকুমার ততক্ষণে জাগরিকে নিয়ে নদীর নিচে চলে গেল। অঘরী সন্ন্যাসী হেসে উঠল। কিচ্ছু শুনতে পাবে না, ও কিচ্ছু শুনতে পাবে না। নবকুমারের আত্মা আমার চাকর। আমি যা বলবো ও শুধু সেইটুকুই শুনবে। আমি যা বলতে বলবো ও শুধু সেইটুকুই বলতে পারবে। আমি যা করতে বলবো ও শুধু সেইটুকুই করতে পারবে। এখন দেখ দেখ ওকে দিয়ে আমি কি করাই, দেখ। সন্ন্যাসী ভেদুকে ধাক্কা মারল। ভেদু ছিটকে পড়ল। তারপরেই সেই সন্ন্যাসী চোখের নিমেষে নদীর মধ্যে ঝাঁপ দিল। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে ভেদুকে তুললাম মাটি থেকে। ভেদু আমার হাত ধরে বলল, বিডিও স্যার, সন্ন্যাসীকে আটকাতে হবে। ও বোধহয় মেয়েটাকে আর বাঁচতে দেবে না। এতদিন ধরে নবকুমারের ওপর করুণা করে বাঁচিয়ে রেখেছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটা এভাবে ওকে ভণ্ড বলে আরো খেপিয়ে তুলেছে লোকটাকে। আমি আর ভেদু দুজনেই নদীতে নামলাম। সে অনেক কাল আগে সাঁতার শিখেছিলাম, এভাবে পুকুরে নামিনি কখনো। তবু বিপদে পড়লে মানুষ এমন অনেক কাজই করে ফেলে। নদীতে নেমে দেখলাম জাগরির হাত পা বেঁধে মাটিতে ফেলে রেখেছে। নবকুমারের হাতে একটা মোটা লাঠি, সেটা মাথার উপরে তুলে সে জাগরির মাথা ফাটাতে যাচ্ছে। ভেদু চেঁচিয়ে উঠল, নবকুমার, একবার ভালো করে দেখো কাকে মারতে যাচ্ছ। নবকুমার মনে হলো না শুনল বলে সে মাথার উপর লাঠিটা তুলে গড়গড় করছে। এই বোধহয় সেটা গায়ের জোরে নেমে আসবে জাগরির মাথা লক্ষ্য করে।
ভেদু ছুটে গেল তাকে আটকাতে, কিন্তু কি হলো কে জানে, সে ছিটকে চলে এলো বেশ খানিকটা পিছনে। সন্ন্যাসী আক্রোশে চিৎকার করে উঠল, আসতে পারবি না তুই আমার ধারে কাছে, আসতে পারবি না। আমার সমস্ত সাধনা দিয়ে এখানে বলয় তৈরি করেছি, নবকুমারের ধারে কাছে আসতে পারবি না তুই মূর্খ। এবার ভেদুর ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। ভুল করলে তুমি সন্ন্যাসী। তুমি নিজেই বলেছিলে আমার মতো সাধারণ মানুষের জন্য তুমি তোমার শক্তি ক্ষয় করো না, কিন্তু আজ তুমি সেটাই করেছ। তোমার সাধনার সব শক্তি তুমি আমাকে আটকানোর জন্য শেষ করে ফেলেছ। এবার নবকুমারকে আটকাবে কি দিয়ে? সন্ন্যাসী ভুরু কুচকে তাকিয়ে রইল ভেদুর দিকে। ভেদু যে ঠিক কি বলতে চাইল বুঝতে পারলাম না। সন্ন্যাসী তো নবকুমারকে তার সম্পূর্ণ বশে নিয়ে ফেলেছে, তাহলে তাকে আর আটকানোর কি প্রয়োজন? ভেদু চিৎকার করে বলল, নবকুমার, বেরিয়ে এসো। সন্ন্যাসীর ওই জাল কেটে নিজেকে মুক্ত করো। আমি জানি তুমি ভীষণ বিপদে পড়েছ, কিন্তু এই বিপদ থেকে তোমাকে নিজেকেই বের করতে হবে। তোমার প্রেম, তোমার ভালোবাসা তোমার জন্য আকুল হয়ে অপেক্ষা করছে। জেনে রেখো, ভালোবাসাই সবচাইতে বড় অস্ত্র, প্রেমই সবচাইতে বড় তন্ত্র। তাই নিজের প্রেমকে, নিজের ভালোবাসাকে নিজের হাতে খুন করো না নবকুমার। বেরিয়ে এসো, বেরিয়ে এসো নবকুমার, বেরিয়ে এসো। নবকুমার লাঠিটা পরম আক্রোশে মাথার ওপর তুলে চিৎকার করে উঠল। আমি ভাবলাম এবার বোধহয় ওটা দিয়ে জাগরির মাথাটা দুখানা করে দেবে, কিন্তু না। নবকুমার হঠাৎ জাগরিকে ছেড়ে দিয়ে মোটা লাঠিটা হাতে নিয়ে ছুটে এলো অঘরীর দিকে। অঘরী এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। কিছু বোঝার আগেই সে মেরে দিল মাথার মধ্যে। এক আঘাতে মাথাটা ফেটে দুখানা। এক মুহূর্তের মধ্যে যে যেখানে ছিল সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নবকুমার হাতের লাঠিটা ফেলে দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠল। ভেদু আস্তে আস্তে এগিয়ে এলো। এখন আর কোনো বলয় নেই। অঘরী মরে যেতেই তার মায়াও কেটে গেছে। ভেদু এসে জাগরির হাত পায়ের বাঁধন খুলে দিল। সে ছুটে গিয়ে জড়িয়ে ধরল নবকুমারকে। জামুলতলায় এসে দেখি আরেক কাণ্ড। পুরো গ্রামটা যেন কেমন রাক্ষসীর মায়াপুরীর মতো ঘুমিয়ে আছে। কালুর চায়ের থেকে আড্ডা বসেনি, রাস্তাঘাট সব ফাঁকা। আমি ভেদুর দিকে তাকিয়ে বললাম, কি হলো বলো তো দেখি। কে জানে, কিছু বুঝতে পারছি না। একবার মিত্তির বাড়ি চলুন তো দেখি, ওখানে গেলে নির্ঘাত নির্ঘাত সব খবর পাওয়া যাবে। আমরা দুজনেই ছুটে গেলাম মিত্তির বাড়ি। ভেদু ঠিকই আন্দাজ করেছিল, সারা গ্রাম মিত্তির বাড়িতেই বসে আছে। সেই যেদিন ভেদু হরিদপুরে গিয়েছিল আর এই যে এলো, এর মাঝের কদিন তারা প্রত্যেকে একভাবে মিত্তির বাড়িতে বসেছিল, যাতে ভেদু শক্তি পায়।